নমস্কার। ক্যান্ডিডলি ইয়োরসের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কথায় বলে না, চেনা বামুনের পইতে লাগে না। কি কথাটা আপনারা শুনেছেন তো? নিশ্চয়ই শুনেছেন, আই এম 100% শিওর। ওই কথাটার অনুযায়ী বা ওর রেস্টেনে যেটা বলা যেতে পারে, চেনা বাঙালির মাছ লাগে না। বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ সে খাবেই। মাছ খেয়ে বা হাতে মাছ ঝুলিয়ে তাকে প্রমাণ করতে হয় না সে বাঙালি। বাঙালির সঙ্গে মাছটা এমনভাবেই জড়িত। আজকে এই যে কথাটার অবতারণা করলাম, এটা এই জন্যেই করলাম যে যারা বাঙালি, যারা কুইন্টিসেন্সিয়ালি বাঙালি, মৌলিকভাবে বাঙালি, তাদের কিন্তু ওই কিছু কিছু নেতাদের এখন আপনারা দেখছি যারা বাঙালি প্রমাণ করতে বা জোর করে বাঙালি প্রমাণ করতে, বাঙালি হিসেবে নিজেদের প্রজেক্ট করার জন্যে কত কী না করছেন। হাওড়ায় এক বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, তাকে দেখলাম বটিতে মাছ কাটা পর্যন্ত শুরু করে দিয়েছেন। কৌস্তব বাগচি, তিনি মাছ দুহাতে ঝুলিয়ে প্রচারে বেরিয়েছেন। বন্দর এলাকায় রাকেশ সিং, তিনিও দুহাতে মাছ নিয়ে বেরিয়ে পড়েছেন প্রচারে। এইরকম ভুরি ভুরি নাম আছে। আবার দেখুন, দিল্লি থেকে এই দলের যে নেতারা, মহারথীরা, রথী মহারথীরা আসছেন, তারাও একেবারে দে আর মেকিং ইট এ পয়েন্ট যে এখানে এসে একটা মাছ সংক্রান্ত কিছু বলতে হবে, মাছ খেতে হবে। আপনারা দেখেছেন অনুরাগ ঠাকুর কালকে বসে কাতলা মাছ দুহাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভাতের সঙ্গে খেতে খেতে প্রমাণ করতে চেয়েছেন যে মাছে তাদের আপত্তি নেই এবং তারা সবাই বাঙালি। এই বাঙালির সঙ্গে একাত্মতাটা জাগানোর জন্যে কত কিছুই যে দেখতে হয়েছে এবং আগামী যে কদিন বেঁচে আছে তার মধ্যে দেখতে হবে, তার হিসেব মেলানো কঠিন। একটা প্রচণ্ড প্রচেষ্টা যে আমরাও বাঙালি। কারণ এটা করতে হচ্ছে, তার কারণ মনে রাখবেন, এই দলের এমন প্রার্থীও হয়েছেন, ইন্টালির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি গড় গড় করে অনর্গল প্রায় 7টা বাঙালি পদবি বলে গেলেন, যার মধ্যে ঘোষ, বোস, মিত্তির, গাঙ্গুলি, মুখার্জি, ব্যানার্জি, কী কী আছে ভগবান জানে, যেগুলোকে আলাদা করে টাইটেল বলার পর প্রমাণ করতে হয় না তারা বাঙালি। কিন্তু উনি কোথা থেকে একটা আবিষ্কার করেছেন এরা নাকি রোহিঙ্গা, এবং এদের এই ধরনের পদবিওয়ালা মানুষের পেছনে একটা রোহিঙ্গার তকমা গুঁজে দিয়েছেন। এত কথা এই যে মাছ ভাত নিয়ে, মাছ নিয়ে এই অবতারণা করতে হলো, তার মূলত দুটো কারণ। কালকে, আগামীকাল প্রথম দফার ভোট, তার এক সপ্তাহের মধ্যে 29 তারিখ দ্বিতীয় দফা ভোট বাংলায়। একেবারে সরগরম রাজনীতি, নানান রকমের ওপিনিয়ন পোল, সার্ভে। এখন আবার লোককে দেখছি ওপিনিয়ন পোলকেও এক্সিট পোল বলে চালানোর চেষ্টা হচ্ছে, যদিও এক্সিট পোলটা সাধারণত হয় ভোটের দিন, ভোট হয়ে যাওয়ার পরে। অর্থাৎ ভোট দিয়ে মানুষ যখন এক্সিট করেন, তাদের একটা বক্তব্য ধরার চেষ্টা করা হয়, ওপিনিয়ন ধরার চেষ্টা করা হয়, তার থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়। তো এখন দেখলাম সব মিলেমিশে একাকার। কেউ এক্সিট পোল বলে চালাচ্ছেন, কেউ ওপিনিয়ন পোল বলে চালাচ্ছেন। আবার ওপিনিয়ন পোল বেরোনোর পরে যাদের লোগো ব্যবহার করা হচ্ছে তারা বলছে এই সার্ভে আমাদের নয়। এইরকম নানান বিচিত্র একেবারে জমজমাট কাহিনীতে ভর্তি এবারের ভোটের বা প্রাক ভোটের বাজার। মাছ ভাতের যে প্রসঙ্গটা অবতারণা করেছিলাম, কেন করতে হলো সেটা কিছুটা ব্যাখ্যা করেছি। আর একটা কারণ, যেটা মূল কারণ, সেটা হচ্ছে এবারে এটাকে আর লঘু করে দেখার উপায় নেই। কারণ অনেক ইস্যু হয়তো ছিল, অনেক ইস্যু হয়তো হতে পারত, কিন্তু আলটিমেটলি এবারের ভোটে এই যে একটা হাই ভোল্টেজ ইলেকটোরাল ব্যাটেল বাংলায় হতে যাচ্ছে, সেখানে সমস্ত ইস্যুকে ছাড়িয়ে মেন ইস্যু হয়ে গেছে বাঙালি বনাম বাঙালি বিদ্বেষী। বাঙালি বনাম বাঙালি বিদ্বেষী, এই ইস্যুটাই এবারের ভোটের মুখ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সংশয় নেই, দ্বিধা নেই। এবং এই ভোটটা, যেটা আগামীকালও হবে, 29 তারিখও হবে দ্বিতীয় দফায়, এখানে কিন্তু ভোট দেওয়ার আগে ভোটারদের মনে সবচেয়ে বেশি করে যে ফ্যাক্টরটা কাজ করবে, সেটা হচ্ছে বাঙালি বনাম বাঙালি বিদ্বেষী বা বাঙালি বিরোধী। এটা তৈরি হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। একেবারে ওভারনাইট এই ধারণাটা তৈরি হয়নি, এবং অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে এই ধারণাটাকে ভাঙারও সেইভাবে কোনো চেষ্টা হয়নি
শুধুমাত্র দু হাতে কিছু মাছ ঝোলানো। আর আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, তার মধ্যে আমাদের বিধাননগরের প্রার্থী সম্ভবত তিনিও প্রথম হাতে মাছ ঝুলিয়ে নিজেকে বাঙালি প্রমাণ করতে চেয়েছেন, বা বিজেপি যে মাছ বিরোধী নয় সেইটা প্রমাণ করার চেষ্টা করেছে। এটাতে দুটো দিক আছে। একটা হচ্ছে এই যে গৈরিক বাহিনী বা স্যাফরন ব্রিগেড, এদের মধ্যে একটা পার্টি হার্ডলাইনার্স আছে। এই গোঁড়া দক্ষিণপন্থীরা এটা কিন্তু অনেকেই খুব গোঁড়াভাবেই সত্যি সত্যি একটা ওই নিরামিষাশী বা ভেজিটেরিয়ানদের পন্থী। তারা কিন্তু এই মাছ মাংস এমনকি ছোঁয়াছুঁয়ি এসব কিচ্ছু পছন্দ করেন না। যার ফলে এই যে যারা জোর করে নিজেদের মাছ প্রিয়, মৎস্যপ্রিয় প্রমাণ করতে চাইছেন এবং মাছ খেয়ে দেখাচ্ছেন তিনি কত বড় বাঙালি, এইটা কিন্তু ওনারা তৎক্ষণাৎ একটা ভোটারদের মন জেতার জন্য এই যেটা করছেন, এটা কিন্তু ওই যে গোঁড়া অংশটা যেটা দলের মধ্যে বা সমর্থকদের মধ্যে রয়ে গেছে, তাদের কাছে একটা স্পষ্টতই নেগেটিভ বার্তা দিচ্ছে। এবং অন্য যে গ্রুপটা, এটাই স্ট্রেন যে যারা দলের মধ্যে গোঁড়া তাদের কাছেও নেগেটিভ বার্তা দিচ্ছে, এবং বা অথচ যারা দলের বাইরে যাদেরকে টানার চেষ্টা করছেন দলে, বা যাদের একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে কিন্তু এটা একটা নেহাতি সার্কাস বা একেবারেই একটা চমক, একটা বা আরও একেবারে গোদা বাংলায় বললে একটা টুপি পরানোর কৌশল হিসেবে লোকের কাছে এটা দেখা দিচ্ছে। ফলে এই স্ট্র্যাটেজিটা খুব একটা কাজ করছে না। আর একটা বড় ব্যাপার, যেটা আগেও বারে বারে নানান এই ক্যান্ডিডলি হচ্ছে পর্বেতেই বলার চেষ্টা করেছিলাম, যে বিজেপি সামহাও নিজেদের বাংলার দল, বাঙালির দল, এই একটা ধারণা গড়ে তুলতে কিন্তু একবার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটা করে উঠতে পারেনি। ভোটের মুখে এসে নানান কলা কৌশল করছে এটা প্রমাণ করতে। মাছটা যদি আরেকটা কৌশল হয়, মনে রাখতে হবে সেখানে এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি বা জালমুড়ি খাওয়ার যে একটি স্ক্রিপ্টেড নাটক, সেখানেও কিন্তু দেখা গেছে ওই প্রশ্নটা স্ক্রিপ্টে রাখা ছিল যে পেঁয়াজ রসুন চলে কিনা, যেটার উনি একটা ওই স্ক্রিপ্টেড আনসার দিয়েছিলেন যে পেঁয়াজ রসুন চলে, দিমাগ খাওয়া ছাড়া সবই চলে। মনে রাখতে হবে এই স্ক্রিপ্টেড যে আনসার বা রেসপন্স, তার মধ্যেও কিন্তু একটা বার্তা গেছে। অর্থাৎ এই যে মনে করা হতো একটা গ্রুপ ভেজিটেরিয়ানদের যারা একেবারে পেঁয়াজ রসুনও ছয় না, তাদের থেকেও একটা অন্যরকমের বার্তা যে দিমাগ ছাড়া, মানুষের মাথা খাওয়া ছাড়া সব রকম পেঁয়াজ রসুন তো চলেই। তো এই যে নানানভাবে একটা বার্তা দেওয়ার চেষ্টা, বাঙালিদের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা, সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হতে দেখা দিচ্ছে না। উল্টে যেটা হয়েছে যে একটা সংবেদনশীল, বিবেচনাশীল, বিচক্ষণ বাঙালিরা কিন্তু আরও বেশি করে সরে যাচ্ছেন এই যে একটা আরোপিত ব্যাপার, এইটা দেখে, বুঝতে পেরে, অনুধাবন করে। এই যে মূল ইস্যুটা এবার বাঙালি বনাম বাংলা বিদ্বেষী বা বাংলা বিরোধী হয়ে গেল, তার পেছনে অনেক কারণ আছে। আপনারা দেখবেন প্রায় নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেও এবং নির্বাচনী প্রচারের পুরো অংশটা জুড়ে তাদের নানান নেতারা, যদিও তাদের যে একটা স্টার ক্যাম্পেনার লিস্ট বেরিয়েছিল তাতে বেশ কিছু বাঙালি নেতা নেত্রীদের নাম ছিল, কিন্তু আখেরে দেখা গেল সেই স্টার ক্যাম্পেনারদের মধ্যে যারা রয়ে গেছেন তাদের মধ্যে একমাত্র স্মৃতি ইরানি, যার মা বাঙালি তাই তিনি বাংলাটা বলতে পারেন, তাছাড়া বাকিরা সবাই কিন্তু একটা হিন্দিতে, এমনকি বাংলায় এসে আমরা বাংলাতেই কথা বলতে চাই সেটাকেও হিন্দিতেই বলতে হচ্ছে, এই সংখ্যাটাই বেশি। এবং তাদের পশ্চার, জেস্চার, কথাবার্তা সেটাও হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু যারা এই দলটিকে বিজেপি বাংলা বিরোধী বলে মনে করছেন তারা কিন্তু বলছেন যে এদের যে নানান সময়ের নানান ভুলগুলো, বা যেটাকে ইংরেজিতে বলে ফপা, সেই ফপাগুলোর সংখ্যা এত বেড়ে গেছে, রবীন্দ্রনাথের পদবী ভুল, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলা, রামকৃষ্ণের নাম ভুল, রানী রাসমণির নাম ভুল, মানে এইরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এখানে মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু টাইম টু টাইম নানান ফপা করেন, নানান এই ধরনের ভুল কথা যেগুলো বলেছেন সেগুলো কিন্তু বাঙালির কাছে, একজন বাঙালির করা
এটা কেন হয়েছে তার হয়তো অন্য ব্যাখ্যা হতে পারে, কিন্তু এইটা নিয়ে কিন্তু তাকে বাংলা বিরোধী বা বাংলা বিদ্বেষী বলার কোনো জায়গা তৈরি হয়নি। যেটা হয়েছে বিজেপি নেতাদের এই ভুলগুলো নিয়ে। আর একটা যেটা বলা যেতে পারে যে ওই যে একটা আমাদের সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমায় ডায়ালগটা ছিল যে আমাদের সোনার কেল্লাতে, যে মিস্টেক মিস্টেক মিস্টেক, অর্থাৎ একটা ভুল। এই যে ভুল, এই একই ভুল রাজনৈতিক আঙ্গিনায় বিজেপি কিন্তু বারে বারে করে চলেছে। যেটা একবার দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিদিকে খুব ব্যঙ্গাত্মক এবং একটা বক্রোক্তি করে বা একটা বাই জোভ কেরাম ওনাকে শুনিয়ে এলাম, এই ভঙ্গিতে একটা ওই দিদি ও দিদি বলে একটা ডাক ডেকেছিলেন, যার একটা অসম্ভব নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। এবারে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এক ধাপে গিয়ে দিদি ও দিদি থেকে বলা যেতে পারে আর এক ধাপ এগিয়ে গিয়ে নিয়ে এই দিদি বলে যে ডাকটা দিয়েছেন, সেটাও কিন্তু ওই আর একটা ভুল। এবং এই দেখা গেছে ঐতিহাসিকভাবে যে যত বেশি মমতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয়, তত কিন্তু তার বোধহয় ভোট ব্যাংকটা মজবুত হয়। তো এই যে এবারের যে ভোটটা হতে যাচ্ছে, যেটাকে আমি এতক্ষণ ধরে বলতে চেষ্টা করছি যে একটা বাঙালি এবং বাঙালি বিরোধী বা বাংলা এবং বাংলা বিরোধী ভোটে অন্য ইস্যুগুলোকে একেবারে ওভারশ্যাডো করে দিয়ে এই ইস্যুটাই প্রধান ইস্যু বা মুখ্য ইস্যু হয়ে গেছে। সেইটার সঙ্গে একটু দেখে নেওয়া ভালো যে যারা যে নানান রকমের সমীক্ষা সংখ্যা পরিসংখ্যান দিচ্ছেন, সেইখানে একটা খুব স্ট্রেট হিসেব দেখানো হচ্ছে যে গত বছরের ভোটে দুই দলের যা জয় পরাজয়ের ব্যবধান, আর এবারে এসআইআরের জন্য যে নামটা বাদ গেছে সেটা স্ট্রেট অ্যাওয়ে একটা অ্যারিথমেটিক পাটিগণিত করে সেইটা বাদ দিলে দেখা যাচ্ছে ওই ব্যবধান ঘুচে, এবং ধরে নেওয়া হচ্ছে যে ব্যবধান ঘুচে যে অন্য সারপ্লাস নাম্বারটা সেটা বিজেপির পক্ষে এবং তৃণমূলের এগেনস্টে ধরে একটা ইনফারেন্স ড্র করা হচ্ছে যে প্রায় একটা বিপুল সংখ্যক অন্তত সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপির জয়লাভ হচ্ছে। কিন্তু এই সমস্ত অঙ্কের মধ্যে যে একটা রসায়ন আছে যেটা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হয়তো অনেকে মিস করে যাচ্ছে। তার একটা হচ্ছে এই বাঙালি হয়ে উঠতে না পারা এবং বাঙালি বনাম বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী, এই যে একটা ব্যবধান তৈরি হয়েছে। এর সঙ্গে যেটা আছে, আপনারা এটাও ভুলে গেলে চলবে না যে যদি আমরা ভাবি এবারে একটা পোলারাইজ ভোট হবে, যে পোলারাইজেশনটা হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা অঙ্ক ছিল যে মুসলিম ভোট এর রাজ্যে প্রায় 28 থেকে 30% মতো, সেইটা কনসলিডেটেড ওয়েতে মমতার দিকে যেত, যেটা এবারে যাবে না, ভেঙে যাচ্ছে। সেটা আমরা জানি আমাদের হুমায়ুন কবির তিনি একেবারে দায়িত্ব নিয়ে ওই অঙ্কটাকে পুরো তালগোল পাকিয়ে যে ভিডিওটি তার রিলিজ হয়েছে, যেটাকে জোর করে একটা এআই ড্রিভেন করার চেষ্টা হয়েছিল, কিন্তু শুধুমাত্র এআই এর টুল দিয়েই নয়, প্রমাণ হয়নি যেটা একবার জেনুইন অথেন্টিক ভিডিও। হুমায়ুন কবির নিজে মুখে স্বীকারও করে নিয়েছেন যে ভিডিওটি অরিজিনাল, এবং উনি বলেছিলেন 51 মিনিটের ভিডিও শুধু 19 মিনিট রিলিজ করা হয়েছে, বাকিটা আমি করব। সেটা কালকে প্রথম দফার ভোট, ওনার নিজের এলাকাতেও ভোট, উনি আজ পর্যন্ত যেটা রিলিজ করতে পারেননি। যাই হোক, এটার ফলে যেটা হয়েছে, ওনার দলের প্রার্থীরা সবাই একে একে ওনাকে ছেড়ে হারাধনের 10টি ছেলে রইল বাকি এক, সেইরকম জায়গা তৈরি হয়েছে, সবাই প্রায় বেরিয়ে চলে গেছেন। তো ওনার এখন মাঠে লোক হচ্ছে না, তার কারণ ব্যাখ্যা করতে বসেছেন। ভোটের একদিন আগে ওই কারণ ব্যাখ্যা করতে বসে খুব একটা লাভ হবে না। তো ওটাতে যা ড্যামেজটা হওয়ার হয়ে গেছে, অর্থাৎ মুসলিম ভোটের যেটা কনসলিডেটেড ওয়েতে মমতার দিকে যেত, সেটাকে আবার ফেরত আনার যে একটা সুকৌশল তৈরি হয়েছিল, সুকৌশল বলবো না কারণ কৌশলটা বেঁচতে গেছে, একটা ছলে বলে কৌশলে একটা ওটাকে অন্যদিকে যদি 2%, 2.5%, 3%ও ঘোরানো যেত তাহলে অন্যরকম খেলা হতো, সেটা হয়নি। এমনকি অল ইন্ডিয়া মিমের আসাউদ্দিন ওয়েসি তিনিও এই ভিডিওটি রিলিজের পরে হুমায়ুন কবিরের সঙ্গ ছেড়ে পিছটান দিয়েছেন। ফলে যেটা দেখা যাচ্ছে ওই অঙ্কটাও আর কাজ করছে না। আর কি কাজ করছে? যেটা কাজ করছে, এই যে হিন্দু মুসলিম ভোটের বিভাজনের অঙ্ক থেকে ভোটের যুদ্ধ বা ভোটের বৈতরণী পার হওয়ার খেলা, সেখানে একটা বড় ধাক্কা কিন্তু মনে রাখতে হবে। যদি মুসলিম ভোট আবার কনসলিডেটেড হয়ে বা প্রায় বড় অংশ একটা মমতার দিকে যায়,
এর সঙ্গে হিন্দু যে ভোটটা আছে সেই ভোটটার কিন্তু একটা লিবারেল হিন্দুদের যে অংশ তারা কিন্তু বিজেপির এই যে একটা বিভাজনের রাজনীতি, যেটা ওনারা ভোটের মুখে এসে জোর করে প্রমাণ করতে চাইছেন, যে বিরোধী দলনেতা যিনি প্রতি কথায় নিজের নামের সঙ্গে লিডার অফ অপোজিশনটা জুড়ে দিতে ভোলেন না, তিনি কিন্তু নিজে মুখে বলেছেন যে আমি হিন্দুদের ভোটে জিতি, আমার মুসলিমদের ভোট চাই না, এবং নানান মন্তব্য করেছেন। এখন মুসলিমদের ধরে ধরে জড়িয়ে ধরে দেখাতে চাইছেন যে ওনারা বিভাজনের রাজনীতি করেন না, কিন্তু মানুষ অত তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় না। ওনার শিখদের সম্বন্ধে করা মন্তব্য, সেটাও শিখরা ভুলে যায়নি। এইগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে, যেগুলো শুধু সংখ্যালঘুদের মধ্যে আমরা যদি মুসলিমদের ধরি সেই ভোটটা একদিকে যাবে তা নয়, আরও বেশ কিছু যারা এখানের সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোট বা অন্য সম্প্রদায়, অন্যান্য রাজ্য থেকে এখানে যারা থাকা খাওয়া করা, এখানকার ডোমিসাইল বেঙ্গলি, তারাও কিন্তু একটা তাদের মধ্যেও রাগের জায়গা, ক্ষোভের জায়গায় রয়ে গেছে। তো সেই ভোটটাও কতটা বিজেপির দিকে যাবে সেই নিয়ে সন্দেহ আছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ওই যে একটা সরল পাটিগণিত করে দেখানোর চেষ্টা হচ্ছে যে জয় প্রায় অবশ্যম্ভাবী, মানে পরিবর্তন প্রায় অবশ্যম্ভাবী, তার মধ্যে অনেকগুলো প্রশ্নচিহ্ন লুকিয়ে আছে। কি হবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু প্রশ্নচিহ্নগুলো লুকিয়েই আছে। যেরকম ধরুন এই যে বাঙালি এবং বাঙালি বিরোধী ও বিদ্বেষী ভোট, এই যে একটা বড় অংশ, সেই অংশটা কিন্তু তার মধ্যে অনেকেই আছেন যারা ওই কনসিডারেশনটা থেকে ভোটটা অন্য দিকেই দেবেন, যেটা পরিবর্তনের পক্ষে যাবে না। অর্থাৎ পাল্টানো দরকারের এই স্লোগানটা, যদিও দরকারটা হয়তো একসময় একটা বড় অংশের মধ্যে অনুভূত হয়েছিল, কিন্তু এই যে একের পর এক খেলাগুলো ঘুরে যেতে শুরু করলো, তার পেছনে মূল যেটা দাঁড়াচ্ছে, এবং আজকে এই প্রথম দফার ভোটের একদিন আগেই দাঁড়িয়ে যেটা দাঁড়াচ্ছে, সেটা কিন্তু এবারের ভোটটা স্পষ্টতই বাঙালি বনাম বাঙালি বিদ্বেষী বা বাঙালি বিরোধীর একটা ভোট হতে যাচ্ছে। সেখানে কিন্তু একটু কপালে ভাঁজ পড়ার মতো জায়গা মোদি শাহদের থেকে যাচ্ছে। সেটা উনি যতই ঝাড়গ্রামে নেমে ঝালমুড়ি খান, যতই ওনাদের দলের নেতারা দুহাতে মাছ ঝুলিয়ে বাজারে বসে বটিতে মাছ কেটে বা নানানভাবে প্রমাণ করতে যান তারা আমাদেরই একজন, সেটা কিন্তু অত সহজে প্রমাণ বোধহয় ওনারা করে উঠতে পারেননি। এই সংশয়টাই কিন্তু ওনাদের কপালে ভাঁজ ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। মনে রাখতে হবে কিন্তু ওনাদের যে সভা টভাগুলো হচ্ছে, সেই সভায় যে ভিড়ের একটা ছবি দেখা যাচ্ছে, যে জনসমাগম, সেটা কিন্তু ওনাদের জন্য খুব একটা আশাব্যঞ্জক নয়। বেড়ে আপনি যদি অন্যদিকে ছোট ছোট পথসভাতেও দেখেন, সেখানে কিন্তু একটা জনসমাগম ভালোই হচ্ছে। এটা যেটা প্রমাণ করছে সেটা হচ্ছে যেটা ক্ষমতাসীন দল, তাদের ক্ষমতা কিন্তু একেবারে খর্ব হয়ে এখনো যায়নি। অর্থাৎ লড়াই যদি হয়, সেই লড়াইটাও কিন্তু বেশ, যদিও অন্যদিকে সমস্ত প্রাতিষ্ঠানিক শক্তি, সমস্ত সরকারি, কেন্দ্রীয় সরকারি শক্তি, এজেন্সির শক্তি সব কিছু আছে, তাও কিন্তু অন্যদিকে ওই এই যে গৈরিক বাহিনী, তারা খুব বেশি রামায়ণ, মহাভারত, গীতা এইসব শাস্ত্রর কথা বলেন, তো যে তাদের একটু মনে করিয়ে দিতে চাই যে Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।